তোমাকে যদি আমি বলি আই অ্যাম ইন দ্য কার, আবার যদি বলি আই অ্যাম অন দ্য কার, এর মধ্যে কোনটা ঠিক তুমি কি বলতে পারবে? দুটো ইংলিশই কিন্তু দুটোর মানে একেবারে আলাদা। আবার হি লাফড অ্যাট মি আর হি লাফড উইথ মি, এখানে মাত্র একটা প্রিপোজিশন বদলেছে কিন্তু পুরো মিনিংটাই বদলে গেছে। আজ আমরা কোনো গ্রামার রুল মুখস্থ করব না, শিখবো শুধু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে প্রিপোজিশন তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। ফার্স্ট শুরু করছি অ্যাট দিয়ে। অ্যাট সাধারণত নির্দিষ্ট জায়গা, সময় বা কোনো পয়েন্ট বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই অ্যাম ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, আমি বাস স্টপে অপেক্ষা করছি। শি ইজ অ্যাট স্কুল, সে স্কুলে আছে। মিট মি অ্যাট দ্য গেট, গেটে আমার সঙ্গে দেখা করো। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। এখানে যদি আমি আবার বলি লুক ফর মি, আমি কিন্তু অ্যাটের জায়গায় ফরটা দিয়েছি। লুক ফর মি মানে আমাকে খোঁজো। এখানে মাত্র একটা প্রিপোজিশন বদলালো আর মিনিং পুরো বদলে গেল। তারপর হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা কোশ্চেন। আই অ্যাম ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন, এখানে কি হবে? ইন, অ্যাট নাকি অন? তাড়াতাড়ি বলো। এখানে উত্তর হবে অ্যাট। আচ্ছা, পরবর্তী প্রিপোজিশন ইন। ইন মানে কোনো কিছুর ভিতরে, বড় জায়গা, মাস, বছর ইত্যাদি, এর আগে ইন বসে। যেমন দেখো, দ্য কিজ আর ইন মাই পকেট, চাবিগুলো আমার পকেটের ভিতরে আছে। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় থাকে। দেয়ার ইজ মিল্ক ইন দ্য বটল, বোতলের ভিতরে দুধ আছে। আই ওয়াজ বর্ন ইন 2010, আমি 2010 সালে জন্মেছি। এটা বছরের আগে ইন বসলো। আবার দেখো, আই অ্যাম ইন দ্য কার, আমি গাড়ির ভিতরে আছি। এই জায়গাতেই ভুল করে যদি আমরা বসিয়ে দিই আই অ্যাম অন দ্য কার, তখন কিন্তু আমরা গাড়ির ছাদে উঠে যাব। তাহলে দেখলে তো একটা প্রিপোজিশন বদলাতে তুমি গাড়ির ভিতর থেকে ছাদে উঠে গেলে। এখন তোমাদের জন্য আবার একটা প্রশ্ন। দ্য ফিশ ইজ ড্যাশ দ্য ওয়াটার, এখানে কি হবে? ইন, অন নাকি অ্যাট? উত্তর হবে ইন। এবার পরবর্তী প্রিপোজিশন অন। অন কোনো কিছুর উপরে, কোনো দিনের আগে বা সারফেস বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, ছবিটি দেওয়ালে ঝুলছে। শি কেম অন মন্ডে, সে সোমবার এসেছিল। আই ওয়াচড দ্য ম্যাচ অন টিভি, আমি টিভিতে ম্যাচ দেখছি। দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার, বিড়ালটা চেয়ারের উপরে। এটাকেই যদি আবার বলি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, তখন কিন্তু বিড়াল একবারে চেয়ারের উপর থেকে নিচে চলে এলো। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে কিন্তু। আবার একটা কোশ্চেন, দ্য ফোন ইজ ড্যাশ দ্য টেবিল, এই ড্যাশে কি হবে? অন, ইন নাকি অ্যাট? উত্তর হবে অন। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু আমরা অ্যাট, ইন আর অনটা শিখলাম, কিন্তু সামনে যে প্রিপোজিশনগুলো আসছে সেগুলোতে মানুষ সবচেয়ে বেশি ভুল করে। যেমন বাই, উইথ, ফর, টু। এবার বাই কোনো মাধ্যম, কারো দ্বারা বা কোনো কিছুর পাশে বোঝাতে বাই ব্যবহার করা হয়। যেমন আই কেম বাই বাস, আমি বাসে করে এসেছি। এখানে বাসের দ্বারা কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য বাই। আবার দিস নোভেল ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর, উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সিট বাই মি, আমার পাশে বসো, এখানে বাই কিন্তু পাশে অর্থে ব্যবহৃত হয়েছে। স্ট্যান্ড বাই মি, আমার পাশে দাঁড়াও, এখানেও পাশে অর্থে ব্যবহৃত হয়েছে। এবার দেখো, স্ট্যান্ড বিহাইন্ড মি মানে আমার পিছনে দাঁড়াও। বাই মানে কিন্তু পাশে আর বিহাইন্ড মানে পিছনে। পে বাই কার্ড, কার্ড দিয়ে পেমেন্ট করো। এবার একটা কোশ্চেন,
আই গো টু স্কুল ড্যাশ বাইসাইকেল। উত্তর কি হবে, অন, বাই নাকি ইন? অবশ্যই উত্তর হবে বাই। পরবর্তী প্রিপোজিশন উইথ। উইথ সঙ্গে, দিয়ে বা কোনো কিছু সাহায্য বোঝাতে উইথ ব্যবহার করা হয়। যেমন উই কেম উইথ আর ব্রাদার, সে তার ভাইয়ের সঙ্গে এসেছে, এখানে সঙ্গে অর্থ ব্যবহৃত হয়েছে। আবার রাইট উইথ এ পেন, কলম দিয়ে লেখো, কোনো কিছু দিয়ে বোঝাতে। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। তারপর দেখো লাফ উইথ মি, মানে আমার সঙ্গে হাসো। এখানে যদি আমি বলি লাফ অ্যাট মি, মানে আমাকে নিয়ে হাসো, তখন কিন্তু একটা প্রিপোজিশনের জন্যই বন্ধু কিন্তু ট্রোলার হয়ে যাবে, বন্ধু তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তারপর শি লিভস উইথ হার গ্র্যান্ড প্যারেন্টস, সে তার দাদু দিদার সাথে থাকে। এবার আবার একটা কোশ্চেন, রাইট ড্যাশ এ পেন্সিল, উত্তর কি হবে, অবশ্যই উইথ। পরবর্তী প্রিপোজিশন ফর। ফর কোনো কিছুর জন্য, নির্দিষ্ট সময় বা উদ্দেশ্য বোঝালে ব্যবহৃত হয়। যেমন দিস গিফট ইজ ফর ইউ, উপহারটি তোমার জন্যে। আই ওয়েটেড ফর 2 hours, আমি 2 ঘন্টা অপেক্ষা করেছি। থ্যাংক ইউ ফর ইউর হেল্প, সাহায্যের জন্য ধন্যবাদ। তারপরে হি ফট ফর মি, সে আমার জন্য লড়াই করেছে। আর যদি এখানে আবার বলি হি ফট উইথ মি, মানে সে আমার সঙ্গে লড়াই করেছে। এবার একটা কোশ্চেন, দিস লেটার ইজ ড্যাশ মাই ফ্রেন্ড, উত্তর কি হবে, ফর, উইথ নাকি অন? অবশ্যই ফর। এরপর প্রিপোজিশন টু। টু দিকে, কাছে, কারো কাছে, কোনো গন্তব্য বোঝাতে ব্যবহার করা হয়। যেমন গো টু স্কুল, স্কুলে যাও, মানে স্কুলের দিকে, স্কুল হচ্ছে গন্তব্য। আবার গিভ দ্য বুক টু রাহুল, বইটা রাহুলকে দাও। ওয়েলকাম টু ইন্ডিয়া, ভারতে স্বাগত। স্পিক টু হিম, তার সঙ্গে কথা বলো। আবার এখানে টু এর জায়গায় যদি বলি স্পিক অ্যাবাউট হিম, তাহলে তার সম্পর্কে কথা বলো। তারপর লিসেন টু ইউর টিচার, তোমার শিক্ষকের কথা শোনো। আবার একটা কোশ্চেন, লিসেন ড্যাশ মি কেয়ারফুলি, উত্তর অবশ্যই টু হবে। এখনো পর্যন্ত আমরা অ্যাট, ইন, অন, বাই, উইথ, ফর, টু শিখে ফেলেছি। এবার আসছে আরো মজার কিছু প্রিপোজিশন, যেমন ফ্রম, ইনটু, আউট অফ, ওভার, আন্ডার, বিটুইন, অ্যামং। এগুলো জানলে তোমার ইংলিশ আরো ন্যাচারাল শোনাবে। প্রথম প্রিপোজিশন ফ্রম। ফ্রম মানে থেকে। যেমন আই অ্যাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আবার দিস লেটার ইজ ফ্রম মাই আঙ্কেল, চিঠিটি আমার কাকার কাছ থেকে এসেছে। ওয়াটার কামস ফ্রম দ্য ট্যাপ, কল থেকে জল আসে। তারপর দেখো বুড়ো মানি ফ্রম ইউর ফ্রেন্ড, বন্ধুর কাছ থেকে টাকা ধার নাও। অবশ্যই নেবে কিন্তু, অবশ্যই বেশি বেশি করে নেবে কিন্তু। আবার লেন্ড মানি টু ইউর ফ্রেন্ড, বন্ধুকে টাকা ধার দাও, একদম দেবে না, বন্ধু টাকা ধার নিয়ে ফেরত দেয় না। পরবর্তী প্রিপোজিশন ইনটু। ইনটু মানে ভিতরে প্রবেশ করা অর্থে বোঝানো হয়। যেমন দ্য বেবি জাম্পড ইনটু দ্য বেড, বাচ্চাটি বিছানায় লাফ দিয়ে উঠল। দ্য থিফ রান ইনটু দ্য হাউস, চোরটি বাড়ির ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢোকা অর্থে ইনটু ব্যবহার করা হয়। আবার হি ইজ ইন দ্য রুম, সে ঘরের ভিতরে আছে। এখানে কিন্তু শুধু ইন মানে সে ভিতরে আছে অলরেডি। আর হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে ঘরের ভিতরে ঢুকলো। ইনটু মানে প্রবেশ করা, ঘরের ভিতরে যে আছে তার ক্ষেত্রে ইন, আর যে ভিতরে প্রবেশ করছে তার ক্ষেত্রে ইনটু। এরপর আউট অফ। যেমন সি কেম আউট অফ দ্য ক্লাসরুম, সে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে এলো। এরপর ওভার। ওভার মানে কোনো কিছুর উপর দিয়ে গতিশীলভাবে যাওয়া। যেমন দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য রিভার, পাখিটি নদীর উপর দিয়ে উড়ে গেল।
পাখি উড়ে গেল, পাখি কিন্তু গতিশীল, ওই জন্য ওভার। গতিশীল না থাকলে শুধু অন। আবার জাম্প ওভার দ্য ওয়াল, দেওয়াল টপকে লাফ দাও। জাম্প করে লাফ দেওয়া মানে টপকে যাওয়া, মানে গতিশীল অবস্থায় থাকা, ওই জন্য ওভার। তারপর আন্ডার, আন্ডার মানে কোনো কিছুর নিচে। যেমন দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল, কুকুরটি টেবিলের নিচে আছে। আবার হাইড আন্ডার দ্য বেড, বিছানার নিচে লুকাও। এখানে যদি আবার বলি স্লিপ অন দ্য বেড, বিছানার উপরে ঘুমাও। মানে কি বিছানার নিচে লুকাতে হবে সেটা কিন্তু প্রিপোজিশন জানে, ওই জন্য আন্ডার, প্রিপোজিশন আন্ডার ব্যবহার করা হয়েছে। আর বিছানার উপরে অন, স্লিপ অন দ্য বেড, উপরে ঘুমাতে হবে সেটাও কিন্তু প্রিপোজিশনই ঠিক করছে। তাহলে কি বুঝলে, তুমি বিছানার নিচে লুকাবে নাকি উপরে ঘুমাবে সেটা প্রিপোজিশনই ঠিক করে দেবে, তুমি ঠিক করতে পারবে না। এবার আসছে বিটুইন এবং অ্যামং। বিটুইন ব্যবহার করা হয় দুটো জিনিসের মধ্যে কিছু বোঝাতে গেলে বিটুইন, আর অ্যামং অনেকগুলো জিনিসের মধ্যে। যেমন দ্য বল ইজ বিটুইন টু চেয়ার্স, বলটি দুটো চেয়ারের মাঝখানে আছে, দুটো জিনিসের মধ্যে বিটুইন। আবার দ্য বল ইজ অ্যামং মেনি চেয়ার্স, বলটি অনেকগুলো চেয়ারের মধ্যে আছে। অ্যামং যখন অনেকগুলো জিনিস থাকবে তখন। এরপর সবার শেষ প্রিপোজিশন আফটার এবং অ্যাওয়ে ফ্রম। আফটার দিয়ে দেবো শি রান আফটার মি, সে আমার পিছনে দৌড়ে এলো। আর শি রান অ্যাওয়ে ফ্রম মি, সে আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। আজ আমরা দেখলাম শুধু একটা প্রিপোজিশন বদলালেই কিভাবে পুরো সেন্টেন্সের মিনিং বদলে যেতে পারে। তাই গ্রামার মুখস্থ করার আগে এক্সাম্পলস বেশি দেখো, বলো আর ব্যবহার করো। এই ভিডিওটি যদি তোমার কাজে লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।